কোরবানির ঈদে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে যদি থাকে মশলাদার গরুর কলিজা বোনা তাহলে তো আর কথাই নেই। আজকে আমি একদম সহজভাবে ঘরোয়া স্টাইলে কোরবানি ঈদ স্পেশাল গরুর কলিজা বোনা রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিব। একদম কম মশলায় কম উপকরণ দিয়ে সহজে যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মামস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোরবানির ঈদ স্পেশাল গরুর কলিজা বোনা রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কেজি গরুর কলিজার টুকরাকে এরকম আমি সাইজ করে রেখেছি। কলিজার টুকরার সাথে এখানে কিছুটা আমি চর্বি নিয়ে নিয়েছি। এখানে গরুর চর্বিটা নিয়ে নিয়েছি 3 থেকে 4 টুকরা মতো আমি গরুর চর্বি নিয়ে নিলাম। চর্বিটা অবশ্যই দিবেন কলিজা বোনার সময়। এখানে চুলায় পানি বসিয়ে দিলাম, গরম পানির মধ্যে সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। যখন পানিতে বলক চলে আসবে চুলার আঁচ লো করে দিয়েছি। এবার কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো দেওয়ার সাথে সাথে হালকা একটু নেড়ে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কলিজাগুলাকে একদমই বলক ওঠা যাবে না। যেহেতু পানি এই অবস্থায় অনেক গরম, তাই এই পানির মধ্যে কোনো প্রকার বলক ওঠানোর প্রয়োজন নেই, না হলে কলিজাগুলো শক্ত হয়ে যাবে। পানির মধ্যে সামান্য রেখে আমি এই কলিজাগুলোকে উঠিয়ে রাখছি। এই পর্যায়ে আপনাদেরকে একটি টিপস দিয়ে দিচ্ছি, কলিজাগুলোকে পানির মধ্যে কোনো প্রকার বলক উঠাবেন না, না হলে কলিজাগুলো শক্ত হয়ে যাবে। গরম পানি থেকে উঠিয়ে সরাসরি আমি ঠান্ডা পানি দিয়ে কলিজাগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে স্ট্যানারের মধ্যে রেখে দিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ একটু বেশিই লাগবে। 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম চপ করে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একদম চপ করে পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলা দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলাকে হালকা একটু বাদামি করে বেজে নিতে হবে। কলিজা বোনার এই রেসিপির মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে বেজে নিতে হবে। যখন পেঁয়াজটি হালকা একটু ব্রাউন হয়ে বেজে আসবে তখন এখানে কিছু গরম মশলা ইউজ করব। 1 ইঞ্চি সমান দারুচিনির টুকরা, 3 থেকে 4টি মতো এলাচ, 10-12টি মতো লবঙ্গ, 10-12টি মতো গোলমরিচ দিয়ে দিলাম। 2টি তেজপাতাকে ফেড়ে দিয়ে দিয়েছি। এবার গরম মশলাগুলোকে তেলের সাথে ভালো করে বেজে নিতে হবে। মশলাগুলো আর পেঁয়াজ ভালো করে বেজে নেওয়ার পর এখানে 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি আদা বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো করে বেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে না ততক্ষণ পর্যন্ত বেজে নিতে হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি চুলার আঁচ একদম লোতে রেখে আদা রসুনগুলাকে ভালো করে বেজে নিয়েছি। বেজে নেওয়ার পরে এখানে আমার লাগছে 2টি টমেটোকে ব্লেন্ডার ঝাড়ে দিয়ে একদম পিউরি করে নিয়েছি। এই পিউরিটা দিয়ে দিলাম মাঝখান দিয়ে। ব্লেন্ডার করে রাখা টমেটো পিউরিগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোর থেকে কাঁচা গন্ধ চলে যাবে না ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটোগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে মশলা ইউজ করব। দেখতে পাচ্ছেন আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি জিরা গুঁড়া। বাস এই মশলাই লাগবে। এখানে আমি আর কোনো প্রকার বাড়তি মশলা ইউজ করিনি। পুড়ে না যাওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যদি প্রয়োজন মনে হয় সামান্য পরিমাণ পানি দিবেন, না হলে হাঁড়ির তলানিতে লেগে যাবে আর মশলাটাও পুড়ে যাবে। তাই কষানোর সময় যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। যখনই দেখবেন তেল উপরে বেশি এসেছে তখনই মনে করবেন আপনার মশলা কষানো একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। তখন এখানে দিয়ে দিবেন ধুয়ে রাখা কলিজাগুলাকে দিয়ে দেওয়ার পর একটু ধৈর্য সহকারে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। একদম চুলার আঁচ লোতে রেখে এই কলিজাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটি এই পর্যায়ে একটু চেঞ্জ হয়ে আসছে। কলিজাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। তখন এখানে আমার লাগছে টক দই। এখানে আমি হাফ কাপ টক দই একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই মেশানোর সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু একদম লো করে দিবেন, না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য টক দই দেওয়ার সময় চুলার আঁচ লোতে করে দিয়ে ভালো করে টক দইটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আরও কয়েকবার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম গরম পানি। হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে কোনো প্রকার ঠান্ডা পানি ইউজ করা যাবে না। শুধুমাত্র গরম পানি দিয়ে এই কলিজাটাকে এভাবে রেখে দিবেন একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝের মধ্যে ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে কলিজা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে।
যখন দেখবেন কলিজা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এখানে ইউজ করব লবণ। 2 টিস্পুন বা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিয়েছি আমি এখানে মেথি। এই কলিজা বোনার মধ্যে অবশ্যই মেথিটা ইউজ করবেন, শুকনা মেথিটা। শুকনা মেথিটা ইউজ করার জন্য কলিজা বোনার ফ্লেভারটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। এখানে নিশ্চয়ই আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি লবণটা একদম লাস্ট পর্যায়ে ইউজ করেছি। লবণ যদি আপনারা প্রথমে দিয়ে কলিজা সেদ্ধ করতে যান তাহলে কলিজার মধ্যে একদম সফটনেসটা আসবে না। যদি আপনারা পরে লবণটা ইউজ করবেন, আপনারা আমার রেসিপিটি ফলো করে লবণটা পরে ইউজ করবেন, দেখবেন কলিজার ভেতরটা একদম সফট নরম তুলতুলে থাকবে। সব মশলাটি দিয়ে দেওয়ার পর এবার এটাকে এভাবে রেখে দিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন তেল উপরে একদম বেশি এসেছে। আমার কলিজা বোনা রেসিপি পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, পারফেক্টলি ডান। এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ স্লাইস করে, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার চুলা বন্ধ করে রেখে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর আপনাদেরকে পরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসটাকে ফলো করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কলিজাটা বা কলিজা বোনাগুলো এমন সফট হয়েছে। লবণটা আপনারা অবশ্যই পরবর্তীতে ইউজ করবেন, আগে লবণ দিতে যাবেন না, না হলে কলিজার ভেতরটা একদমই সফটনেস হবে না। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।